আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সরকারি বাস চালকদের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুন্তি টাকা। মুখ্যমন্ত্রী বললেন কাউকে ছাড় দেওয়া হবে না। মিড ডে মিলে ডিম থাকবে, বিতর্কে ইতি টেনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আধার, প্যান, পাসবই সবই আছে তো আপনি ভারতের নাগরিক, এতে মোটেই প্রমাণ হয় না, কলকাতা হাইকোর্টের বিরাট রায়। আগস্টেই কি জ্যাকপট, সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া ডিএ নিয়ে বড় ইঙ্গিত সরকারের। মৃত্যুর পর কালিমান মুক্ত হলেন মনমোহন সিং, ক্লিন চিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল যথেষ্ট তথ্য প্রমাণ ছিল না। 20, 25, 30 কোটিতে আর চার্ম নেই, যারা ভালো তৃণমূল হয়েছে। বীরভূমে জকের ধন, কি বলছেন কল্যাণ। পরিবারের পর এবার খোদ মদন মিত্র, সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরা, 3টি অ্যাকাউন্টের লেনদেনে মিলল কোন বিস্ফোরক সূত্র। সব না জেনে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেওয়াটা মূর্খামি, হঠাৎ কেন এমন বললেন টোটা রায়চৌধুরী। পঞ্চায়েত বিল নিয়ে বড় কথা বলছিলেন নওসাদ, পাল্টা জবাবে চুপ করিয়ে দিলেন মন্ত্রী দিলীপ। হঠাৎ বৈঠক সিপিআই, সিপিএম ও লিবারেশনের শীর্ষ নেতারা। বড় কোনো প্ল্যান ছকছে বামেরা, কি এমন সিদ্ধান্ত নেওয়া হলো। সূর্যগ্রহণের সময় রাহু যোগ, আগামী 15 দিন এই 4 রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা। মায়ের হাতে রান্না খাবো, 40 দিন পর সম্ভাজি নগরের বাড়িতে আরশোলাদের প্রধান দ্বীপকে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার নিন্দা ভারতের, রাষ্ট্রসংঘে পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর আর্জি। দক্ষিণবঙ্গে আজ থেকেই হাওয়া বদল, উইকেন্ডে ঘোর দুর্যোগ এই 5 জেলায়। হাতে রক্ত লেগে কি পেলেন, নিট বাতিলের অনুরোধ সাংসদের। ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও মিলবে না স্বস্তি, দেখা দেবে অন্য সমস্যা, বড় খবর দিল আবহাওয়া দপ্তর। এমবোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার আইএফএবি এর, সত্যিই কি আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছিল। আমি কিন্তু বলবো আপনাদের জন্যই, ইডি দপ্তরে ঢোকার আগে চটে গেলেন মদন। চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে চান, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক। ধর্মতলার নিট আন্দোলনে গ্রেপ্তার 16 জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও। কোটি কোটি নগদ ও কেজির পর কেজি সোনা, পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়র বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার করতে ঢুকলো পেল্লায় ট্রাঙ্ক। 240 টাকার বদলে স্কুলে 2000 টাকা ফি, এসডিও অফিসের সামনে ছাত্রদের বিক্ষোভ। ককরোচ জনতা পার্টি ও হিপি সংস্কৃতি, 60-এর দশকের বিচারধারা ভিন্ন মোড়কে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি সংস্থায় চাকরির সুযোগ, 1450 জন কর্মী চাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে। ভরা পার্লামেন্টে গোমূত্র এক্সপার্ট বলে ব্যঙ্গ প্রিয়াঙ্কার, জানেন আইআইটি মাদ্রাস ডিরেক্টর কামাকোটির শিক্ষাগত যোগ্যতা, কীর্তি। রাঁচির ভিডিওকে মৌলালির বোর্ডে প্রচার, সৃজন দেবাঞ্জনদের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ, পাল্টা বামেরা কি বলছে। মাঝরাতে সিপিএম সদর দপ্তরে সাদা পোশাকের পুলিশ, ঐশী ঘোষকে গ্রেপ্তারের চেষ্টায় উত্তাল সংসদ। বিজেপি আরএসএস এর কাছে ক্ষমা চাইব না, ছাত্রদের উপর গুলিকাণ্ডে অবস্থানে অনর রাহুল, শাহের দিকেই আঙুল। হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ। 7 দিনের খাবারের সঙ্গে নিয়ে পথে কৃষকরা, রণক্ষেত্র মধ্যপ্রদেশের রাজধানী। সব ঠিক নেই, এতদিন ভয়ে চুপ ছিলাম, ভাঙনের পথে আরও এক সম্পর্ক, বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর। ঐতিহাসিক 29 জুলাই মোহনবাগান দিবস, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জাতীয় পুলিশ একাডেমিতে মহিলা আইপিএস কে যৌন হেনস্থার দায়ে গ্রেপ্তার শিক্ষানবিশ আইপিএস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, আপাতত উদ্ধার নগদ 5.5 কোটি ও 15 কেজি সোনা। মোহাম্মদ বাজার থানার ডেউচা বাসস্ট্যান্ড এলাকায় মিনার মণ্ডলের বাড়ি, তিনি সরকারি বাসের চালক ছিলেন। তার বাড়িতেই আজ সকালে তল্লাশি অভিযানে আসে পুলিশ। সূত্রের খবর উদ্ধার হয় প্রচুর অর্থ। পুলিশ সূত্রের খবর পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে বিরুদ্ধে 2টি ভোট পরবর্তী হিংসার মামলা রয়েছে, বর্তমানে তিনি পলাতক। সরকারি বাস চালকের বাড়ি থেকে পেটি পেটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার। পুলিশ সূত্রে খবর, যার বাড়ি থেকে এই বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে তিনি পেশায় একজন সরকারি বাস চালক, সদ্যই স্বেচ্ছাবসর নিয়েছিলেন তিনি। ওই বাস চালকের বাড়ি গ্রামের একেবারে শেষ প্রান্তে, তার জীবনযাপন ও একেবারেই ছাপোষা। সেই কারণেই ওই পাথর ব্যবসায়ী সম্ভবত মনে করেছিলেন যে ওই বাস চালকের বাড়িতে টাকা রাখা হলে কারো মনে সন্দেহ হবে না, কিন্তু টাকা সরানোর সময়ই খবর পেয়ে যায় পুলিশ। এরপরে আজ সকালে ওই বাস চালকের বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ এবং সিআইডি। তল্লাশিতে এখনো পর্যন্ত 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, পাশাপাশি উদ্ধার হয়েছে কাগজের পেটিতে ভরে রাখা বিপুল টাকা। বাড়ি রয়েছে টাকা গোনার মেশিনও। শেষ পাওয়া খবর অনুযায়ী নগদ 20 কোটি টাকা উদ্ধার হয়েছে, এখনো টাকা গোনার কাজ চলছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বালি মাফিয়াদের বিরুদ্ধে আমাদের আইনের রক্ষাকারীদের দুর্দান্ত সফল অভিযান। সূত্র মারফত পাওয়ার নির্ভুল তথ্যের উপর ভিত্তি করে বীরভূম পুলিশ মোহাম্মদ বাজার এলাকায় অবৈধ বালি মাফিয়া টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযান চালায়। এই দ্রুত এবং পেশাদার পদক্ষেপের জন্য পুলিশের ডিজিপির বীরভূম পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের এই শূন্য সহনশীলতার নীতি বজায় থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না। মিড ডে মিলে ডিম বিতর্কে জল ঢাললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলাদা করে স্কুলগুলিতে ডিম দেওয়া হবে। 1 আগস্ট থেকে স্কুলে মিড ডে মিল দেবে স্কন। শিশুদের ডিম খাওয়াতে আলাদা ব্যবস্থা সরকারের। মিড ডে মিলে প্রোটিনযুক্ত খাবার দেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। বিরোধী প্রচারের ফানুস ফাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, মিড ডে মিলে ডিম থাকবে। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমরা ছাত্রছাত্রীদের অনেকের থেকে প্রস্তাব পেয়েছি। আলাদাভাবে উড়িষ্যা সরকার করছে, আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন সেদ্ধ ডিম দেবো। স্কন তাদের মতো করে করবে। উড়িষ্যাতে সেদ্ধ ডিম দিচ্ছে, আমাদের অফিসাররা গেছিলেন উড়িষ্যাতে দেখতে। আগামী শনিবার এটার লঞ্চ হবে। আমার উপস্থিতিতে কলকাতা শহরে এদিন নবান্নের একটি সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু জানান, আলাদা করে মিড ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। 1 আগস্ট থেকেই তা কার্যকর হবে। আপাতত স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মিড ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সার্বিকভাবে মিড ডে মিল বিতরণের দায়িত্ব থাকছে স্কনের উপরই। শুভেন্দু বলেন, মিড ডে মিলের জন্য হাই স্কুল, উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে 10 টাকা এবং প্রাথমিকে 6.78 টাকা করে বরাদ্দ ছিল। প্রাথমিকে সেটা আমরা বাড়িয়ে 10 টাকা করেছি। তাছাড়া 1 আগস্ট থেকে পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটা বড় অংশে স্কনের দ্বারা মিড ডে মিল দেওয়া হবে। সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার দেবে স্কন। তার বাইরে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আমরা আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করছি। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিংবা ব্যাংকের পাসবই, এইসব সরকারি নথিপত্রকে ভারতের নাগরিক দৈনন্দিন জীবনে পরিচয়ের প্রধান প্রমাণ হিসেবে ব্যবহার করে। তবে শুধু এই সব নথি থাকলেই কেউ ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন না। কলকাতা হাইকোর্ট নাগরিকত্ব প্রমাণের মামলায় সাফ জানিয়ে দিয়েছে যে আধার, প্যান, ভোটার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট কোনোটি ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত বা আইনি প্রমাণ হতে পারে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সবর রশিদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ একটি মামলার শুনানি চলাকালীন এই রায় দেন। মামলার প্রেক্ষাপট, মুর্শিদাবাদের লালগোলা বন্দি শিবিরে আটকে থাকা নাসির নামের এক ব্যক্তিকে ঘিরে এই মামলার সূত্রপাত। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে নাসির প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। অন্যদিকে নাসিরের আত্মীয় সুমন মোল্লা দাবি করেন যে নাসির ভারতীয় নাগরিক। আদালতকে তিনি নাসিরের সপক্ষে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার একটি পাসবই প্রমাণ হিসেবে জমা দেন। তবে নথিপত্র এবং সম্পর্কের বিবরণীতে বহু অসঙ্গতি ধরা পড়ে। এমনকি জেরার মুখেও নাসির তার বাবা মায়ের কবর বা স্থায়ী ঠিকানা সংক্রান্ত কোনো নির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি। কোন নথির আইনগত অর্থ কি? হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রতিটি নথির আইনগত ভিত্তি স্পষ্ট করে উল্লেখ করেন। ভোটার কার্ড, ভোটার তালিকায় নাম থাকার অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দেওয়ার অধিকার পেয়েছেন। এটি নাগরিকত্বের চূড়ান্ত নথি নয়। আধার কার্ড, 2016 সালে আধার আইন অনুযায়ী আধার মূলত ভারতে বসবাসকারী ব্যক্তির স্বতন্ত্র পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র। আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্ব বা ডোমিসাইল অধিকার নিশ্চিত করে না। প্যান কার্ড ও ব্যাংক পাসবই, এগুলো মূলত আর্থিক লেনদেন ও আয়কর ব্যবস্থার সঙ্গে যুক্ত নথি, যা কোনো ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করতে পারে না। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। তাদের আশা, কয়েক মাসের মধ্যেই এই কমিশনের সুপারিশ কার্যকর হলে মাইনে অনেকটাই বাড়বে। সপ্তম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন কর্মীরা। বিশেষ করে করোনা পর্বের 18 মাসের বকেয়া নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কেন্দ্র এখনো ডিএ নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি। সরকার আগেই জানিয়েছিল যে করোনার সময়ের 18 মাসের বকেয়া দেওয়া হবে না। ফলে এই বছর জুলাইতে ডিএ বাড়বে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বছরে 2 বার ডিএ বাড়ায় সরকার, জানুয়ারি আর জুলাইতে। সাধারণত জানুয়ারির বর্ধিত ডিএ এপ্রিলের মাইনের সঙ্গে দেওয়া হয়। এই বছরেও ডিএ 2% বেড়েছিল। এখন সব কর্মীরাই ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জুলাই মাসের ডিএ বৃদ্ধির জন্য কর্মীদের সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এবারে ডিএ সপ্তম বেতন কমিশনের ভিত্তিতেই হবে, কারণ অষ্টম বেতন কমিশন সম্ভবত পরের বছর জানুয়ারি থেকে চালু হবে। এবার ডিএ কতটা বাড়বে তা এখনো জানানো হয়নি। সাম্প্রতিক কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ডিএ গণনা করা হয়। এই বছর এপ্রিলে এই সূচক ছিল 149.9। বিশেষজ্ঞরা বলছেন, দেশের সার্বিক মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে কেন্দ্র জুলাইতে ডিএ বাড়াবে। বর্তমানে কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ পান, তাই জুলাইয়ের এই ডিএ বৃদ্ধি অষ্টম বেতন কমিশনের অংশ হওয়ার সম্ভাবনা কম। মৃত্যুর পর কয়লা খনি বন্টন মামলায় ক্লিন চিট পেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। 2015 সালের মনমোহনের বিরুদ্ধে মামলা বন্ধের সুপারিশ করেছিল তদন্তকারী সংস্থা, কিন্তু তাদের সেই ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর বিশেষ আদালত মনমোহনকে সমন পাঠায়। সিবিআই আদালত বিচারের মুখোমুখি হতে বলে, কিন্তু বুধবার বিশেষ সিবিআই আদালতে সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, কয়লা খনি বন্টন দুর্নীতি মামলায় মনমোহনের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ বা কার্যকারণী ছিল না।
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ মনমোহনকে মরণোত্তর ক্লিন চিট দিল। আদালত জানিয়েছে, সাধারণত আবেদনকারীর মৃত্যুর দরুন মামলা অকার্যকর হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে তদন্তকারী সংস্থার ক্লোজার রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দেখা গিয়েছে তদন্তকারী সংস্থার ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করা বা প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করার মতো জোরালো কোনো কারণই ছিল না সংশ্লিষ্ট বিচারকের কাছে। 2024 সালের ডিসেম্বর মাসে মারা যান মনমোহন, কিন্তু কয়লা খনি বন্টন দুর্নীতি মামলায় তার সম্পর্কে বিশেষ আদালত যে বিরূপ মন্তব্য করেছিল তার রেশ কাটেনি শেষ দিন পর্যন্ত। আদালতে সেই নিয়ে সওয়াল করছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংঘভি। তারা জানান 2014 সালের 27 আগস্ট এবং 21 অক্টোবরই ক্লোজার রিপোর্ট পেশ হয়, কিন্তু তারপরও বিশেষ আদালতের বিচারক সেই ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করেন এবং মনমোহনের বিরুদ্ধে মামলা বহাল রাখেন। 2015 সালের 11 মার্চ মনমোহনকে সমন পাঠানো হয়, বলা হয় বিচারের মুখোমুখি হতে। এদিন আদালতে সিব্বল যুক্তি দেন যে বিশেষ আদালত মামলা পরিচালনার অনুমতির অপেক্ষা পর্যন্ত করেনি, আগ বাড়িয়ে সেটি বহাল রাখার সিদ্ধান্ত নেয়। এরপরই মনমোহনকে ক্লিন চিট দিয়ে আদালত বলে, বিশেষ আদালতের বিচারক কেন ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করেছিলেন তার সপক্ষে কোনো জোরালো কারণ দেখতে পাচ্ছি না আমরা। মামলার গুরুত্ব বিচার করে আমরা ওই নির্দেশ খারিজ করছি এবং মামলা বন্ধে সায় দিচ্ছি। আদালত আরও বলে, তদন্তকারী সংস্থার ক্লোজার রিপোর্ট গ্রহণের ক্ষেত্রে কিছু মানদণ্ড রয়েছে। ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো যুক্তিযুক্ত কারণ ছিল না। বীরভূমে সোনা টাকার পাহাড়। বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে মিলেছে যজ্ঞের ধন। টাকা গোনা চলছেই, আনা হয়েছে অসংখ্য ট্রাঙ্ক, টাকা গোনার মেশিনও এসেছে প্রচুর। শুধু টাকা নয়, সোনা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে। সামনে এসেছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও তার আত্মীয়ের মিনারের নাম। জানা গিয়েছে, টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি সংলগ্ন এলাকার নিরাপত্তার জন্য সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, ওই ব্যবসায়ী টুলু মণ্ডল একসময় ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। পরবর্তী সময়ে তিনি কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। অন্যদিকে বীরভূমের এই অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করে এক্স মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বীরভূমের এই অভিযান, মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমের পোস্ট, সব নিয়েই মুখ খুললেন কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলছেন, বীরভূম জেলা তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল, এতদিন ধরে তো বলেছে যে বাঘ গোটা বীরভূম জেলা নিয়ন্ত্রণ করত। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে যারা আজকে ভালো তৃণমূল হয়ে গিয়েছে, যিনি আজকে এনডিএর শরিক হয়ে গিয়েছেন, তাদের গ্রেপ্তার হবে কিনা সেটা বলুন। বাংলার মানুষ তো এখন সেটা জানতে চায়। 20 কোটি, 25 কোটি, 30 কোটি, এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে। আর সাংসদ যারা গেছে ওই নতুন কোম্পানিতে এনডিএর শরিক হয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। এটাই প্রথম নয়। ঋতব্রত তৃণমূল তথা ভালো তৃণমূল এবং এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদদের নিয়ে এর আগেও মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার চূড়ান্ত তৎপরতা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কোটি কোটি টাকার কেলেঙ্কারির খোঁজে আজ 29 জুলাই 2026 বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে তিনি নির্দিষ্ট সময় তদন্তকারীদের মুখোমুখি হন। এটি সূত্রে খবর, এই তলবের মূল নেপথ্যে রয়েছে তার পরিবারের সদস্যদের ব্যবহৃত 3টি ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন, যা নিয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য যাচাই করতে চান তদন্তকারীরা। তদন্তকারী আধিকারিকদের দাবি, কামারহাটি ও টিটাগড় সহ বিভিন্ন পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে বহু অযোগ্য প্রার্থীকে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছে। অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়ার বিনিময়ে কিছু এজেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছিল। এই টাকা ঘুরপথে কোথায় গিয়েছে তা চিহ্নিত করাই কেন্দ্রীয় এজেন্সির মূল লক্ষ্য। এই মামলার তদন্তের সূত্র ধরে গত জুন মাসে বিধায়কের একাধিক ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে। তদন্তের জাল গুটিয়ে আনতে ইডি আধিকারিকরা গত সপ্তাহে বিধায়কের পরিবারের বাকি 3 সদস্যকে সিজিও কমপ্লেক্সে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন। ছোট ছেলে শুভরূপ মিত্র গত 22 জুলাই বুধবার তাকে প্রায় 9 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। বড় ছেলে শরৎ মিত্র গত 23 জুলাই বৃহস্পতিবার প্রয়োজনীয় আর্থিক নথিপত্র ও ব্যাংক অ্যাকাউন্টস ডিটেইলস নিয়ে ইডি দপ্তরে হাজির হন তিনি। স্ত্রী অর্চনা মিত্র গত 24 জুলাই শুক্রবার তদন্তকারীদের মুখোমুখি হয়ে নিজের বয়ান রেকর্ড করেন। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, এই 3টি ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক উৎস এবং লেনদেনের ধরন খতিয়ে দেখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া কোনো অর্থ সরাসরি বা ঘুরপথে এই অ্যাকাউন্টগুলিতে লেনদেন হয়েছিল কিনা তা মেলানোর চেষ্টা করছেন আধিকারিকরা।
দুর্গাপ্রসাদ হয়ে শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছেন টোটা রায়চৌধুরী। তার আগে পথিকৃত বসু পরিচালিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির বিষয়ে আড্ডা দেওয়ার মাঝে কথা বললেন সিজেপি আন্দোলন নিয়ে। কেন তিনি কখনো কোনো বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়? এদিন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া না জানানোর কারণ প্রকাশ্যে নেই আজকাল .in-কে টোটা রায়চৌধুরী বলেন, না সিজেপি নিয়ে চুপ করে থাকিনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো সম্পূর্ণ চিত্রটি না জেনে প্রতিক্রিয়া দেওয়াটা আমি মূর্খামি মনে করি। আমি ছোটবেলা থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে কিছু বলার আগে, বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু বলার আগে সম্পূর্ণ বিষয়টির সম্পর্কে আমাকে জানতে হবে। অর্ধেক জেনে বা অন্যরা যেহেতু প্রতিক্রিয়া দিচ্ছে তাই আমাকেও প্রতিক্রিয়া দিতে হবে। আগ বাড়িয়ে এই বোকামিটা আমি কোনো দিনও করিনি। আজ পর্যন্ত কেউ দেখেনি যে আমি কোনো প্রতিক্রিয়া দিয়েছি, এবং যেচে প্রতিক্রিয়া আমি দিতে যাই না। তিনি এদিন আরো বলেন, সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজের খবর পোস্ট করি, কিন্তু কেউ যদি আমার প্রশ্ন করে তখন আমি আমার প্রতিক্রিয়া জানাই। এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ যে আগে আমায় বিষয়টিকে জানতে হয়েছে, সে যে বিষয়টা আসলে কি, এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাস না জেনে হঠাৎ করে একটা বলা, এবং যারা যারা কুশলী এই মঞ্চে তাদের সম্পর্কে সম্পূর্ণ না হলেও 80% জ্ঞান না রেখে মুখ খোলাটা আমি মনে করি বিচক্ষণতার পরিচয় দেওয়া হলো না। প্রসঙ্গত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে অন্তত সিংহের ভূমিকায় দেখা যাবে জিতকে। নন্দী মুভি প্রযোজিত ছবিটি চলতি বছরের স্বাধীনতা দিবসে ঠিক মুখে 14ই অগস্ট মুক্তি পাচ্ছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী।